প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটক। এর রচয়িতা হচ্ছে সিকান্দার আবু জাফর। এই নাটকটি অনেক বড় ভেবে তোমরা অনেকেই পড়তে চাও না, তাই আমি আজ তোমাদের জন্য গল্পের আকারে পুরো নাটকটি খুব সংক্ষেপে তুলে ধরছি। আমরা মূল পাঠে প্রবেশের পূর্বে খুব সংক্ষেপে নাটক শব্দটি কোথা থেকে আসলো এবং নাটকের সংজ্ঞাটি একটু জেনে নিব। নাটক শব্দটি মূলত নট শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে অভিনয়কারী। নট শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে নটি। নটি শব্দের অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে? অনেকে আবার ভেবে বসতে পারো যে গ্রাম্য সমাজে এক মহিলা আরেক মহিলার সাথে যখন যুদ্ধ হয়, ঝগড়া হয়, তখন তারা অনেকে বলে থাকে যে নটির ঘরের নটি। আসলে কিন্তু তা নয়, সেই নটি নয়। এই নটি হচ্ছে মহিলা অভিনেত্রী। আর নাটকের খুব সহজ সংজ্ঞা হচ্ছে যখন কোনো মানব ঘনিষ্ঠ ঘটনা এই নট এবং নটির মাধ্যমে কোনো মঞ্চের মাধ্যমে অভিনীত করা হয়, সেই গ্রন্থকেই নাটক বলে। এই সিরাজউদ্দৌলা নাটকটি বা এর কাহিনী আমাদের সমগ্র ভারতবর্ষের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কেননা এই সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমেই আমাদের সমগ্র ভারতবর্ষ ২০০ বৎসর ব্রিটিশদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। এই নাটক পড়লে আমরা সহজেই জানতে পারবো যে সিরাজের বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও ঠিক কী কারণে বা কাদের কারণে পরাজয় বরণ করেছিলেন। আমরা জানি যে তৎকালীন সমগ্র ভারতবর্ষের প্রধান যিনি রাজা, তিনি দিল্লিতে বাস করতেন, তাকে দিল্লির বাদশাহ বলা হতো। এবং বাংলা বিহার এবং উড়িষ্যা এই খণ্ডাংশের রাজা ছিলেন নবাব আলীবর্দী খাঁ। ওনার কোনো ছেলে সন্তান ছিলেন না। তার বড় মেয়ের নাম ছিল ঘসিটি বেগম, মেঝো মেয়ে শাহ বেগম এবং ছোট মেয়ে আমিনা বেগম। ঘসিটি বেগমেরও কোনো ছেলে ছিল না, তাই সে শওকত জং নামে এক পালিত পুত্র নিয়েছিল যাতে সে রাজমাতা হতে পারে। কিন্তু এই শওকত জং এর স্বভাব চরিত্র ভালো ছিল না, সে মদ এবং নারী নিয়ে মেতে থাকতো। মেঝো মেয়ের সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ছোট মেয়ের পুত্রের নাম ছিল সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা শৌর্যে বীর্যে এবং স্বভাব চরিত্রে উদার হওয়ার কারণে নবাব আলীবর্দী খাঁ তার মৃত্যুর আগেই বলে যান যে আমার অবর্তমানে এই রাজ্যের অধিকারী হবে সিরাজউদ্দৌলা। ঠিক এর কারণেই ঘসিটি বেগম এবং সিরাজউদ্দৌলার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর আমরা জানব ইংরেজ এবং সিরাজউদ্দৌলার যুদ্ধে সিরাজের পক্ষে কে ছিল এবং সিরাজের বিপক্ষে কে ছিল। ঘসিটি বেগম, মীর জাফর, উমি চাঁদ, রাজা রাজবল্লভ, রায় দুর্লভ, মানিক চাঁদ, শওকত জং, মিরন এবং ইংরেজ বাহিনী, এটা ছিল সিরাজের বিপক্ষ দল। এবং মোহনলাল, মীরমর্দান, ফরাসি সৈনিক সাফরি, গুপ্তচর রাইসুল জোহলা, এরা ছিলেন সিরাজের নবাবের পক্ষে। রাসুল জোহলা এর প্রকৃত নাম ছিল নারায়ণ সিং। এবার আমরা জানবো সিরাজ এবং ইংরেজদের মধ্যে যুদ্ধটা ঠিক কি কারণে লেগেছিল। আমরা জানি যে তৎকালীন যে সমগ্র ভারতবর্ষের রাজা দিল্লির বাদশাকে টাকা পয়সা দিয়ে তাকে খুশি করে ইংরেজরা আমাদের এই বাংলায় বাণিজ্য করার অনুমতি পেয়েছিল। যখন আমাদের আলীবর্দী খাঁ নবাব হন, তখন তাকেও তারা উপঢৌকনের মাধ্যমে খুশি করে সে বাণিজ্যের অধিকার বজায় রেখেছিল। কিন্তু যখন দেখা গেল সিরাজউদ্দৌলা নবাব হিসেবে বাংলার সিংহাসনে আরোহণ করলেন, কিন্তু তাকে ইংরেজরা আর মেনে নিতে পারলেন না এবং তাকে সম্মানসূচক কোনো উপঢৌকনও ইংরেজরা পাঠালেন না। এটা একটা বেয়াদবি ছিল। তারা সিরাজের যেই রাজ্যে বসবাস করে বাণিজ্য করছে, সেখানে একটা স্থানের নাম ছিল কাশিম বাজার। সেখানে দেখা গেল সিরাজের অনুমতি না নিয়েই অস্ত্র আমদানি করে মজুত করতে শুরু করে দিল। এবং ফোর্ট উইলিয়াম যে দুর্গ, সেটাকেও সিরাজকে না জানিয়ে সংস্কার করে তাদের আত্মরক্ষা আরো বাড়িয়ে তুলল। এবং দেখা গেল যে তারা বাণিজ্যের প্রতি মনোযোগ দিচ্ছে না, তারা মনোযোগ দিচ্ছে রাজনীতির দিকে। তারা ছলে বলে কৌশলে এদেশের শাসন ক্ষমতা দখল করতে যাচ্ছে। এবং সর্বশেষ দেখা গেল সিরাজ কৃষ্ণ বল্লভ নামে
এক ব্যক্তিকে অপরাধের কারণে তার দরবার থেকে বের করে দেয়, তাকে তারা ইংরেজরা আশ্রয় দেয়। এই কয়েকটা কারণে আমাদের সিরাজ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধের কাহিনীটি আমরা পাবো এই নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। সেখানে আমরা দেখি যে ক্যাপ্টেন ক্লেটন নামক এক ইংরেজ সৈন্যের সংলাপের মধ্য দিয়ে এই নাটক শুরু হয়। সে নানানভাবে ইংরেজ সৈনিকদের যুদ্ধে সাহস দেওয়ার চেষ্টা করছে। সে এভাবে বলল যে ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, অর্থাৎ যুদ্ধে তুমি হয় জয়লাভ করো না হলে নিজের জীবন দাও। এভাবে তাদেরকে সে সাহসিকতা প্রদান করছে, সাহস দিচ্ছে যাতে তারা নবাবের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে। এভাবেই চলছিল, কিন্তু আসলে বিশাল নবাবের সৈন্যবাহিনীর কাছে তারা খুব ভালো ফলাফল আশা করতে পারছিল না। তাদের পরাজয় প্রায় এসেই যাচ্ছিল। একটু পরেই দেখা গেল এই যে ক্যাপ্টেন ক্লেটন যে একটু আগেই তাদের সৈনিকদের সাহস দিচ্ছিল, শহীদ হওয়ার কথা বলছিল, সে দেখা গেল একজন সার্জন যার নাম হচ্ছে হলওয়ে, তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে নৌকা যুগে পালিয়ে গেল। এই যে সে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল, তার সেই পালানোটাকে অমিচাঁদ নামক ব্যক্তি নিম্নোক্ত ভাবে প্রতিকায়িত করেছিল, বলেছিল ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অর্থাৎ এই যে আমাদের ক্যাপ্টেন ক্লেটন, সে যে আসলে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল সেই ব্যাপারটাকে বুঝালেন। তখন যে সার্জন হলওয়ে সে সম্রাটের যে সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একটা চিঠি পাঠাতে বললেন অমিচাঁদকে, যে দয়া করে আপনারা যুদ্ধ বন্ধ করুন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা আত্মসমর্পণের নিদর্শন হিসেবে সাদা পতাকা উত্তোলন করছি। এভাবেই ইংরেজদের নবাবের কাছে প্রথম যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় ঘটে। পরে দেখা গেল সিরাজ এই কলকাতার নাম বদল করে নতুন নাম রাখে আলীনগর এবং এর রাজা বা দেওয়ান নিয়োগ দেন মানিকচাঁদকে এবং ইংরেজদের সাথে সকল প্রকার ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন এবং এও বলা হয় যে যে ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্য করবে তাকেও বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হবে। অতঃপর সার্জন হলওয়ে অমিচাঁদকে ঘুষ দিয়ে মানিকচাঁদের সাথে চুক্তি করে আবার বাণিজ্য শুরু করার একটা উদ্যোগ নিতে চেষ্টা করতে থাকে। এভাবেই প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের শেষ হয়। এবার আমরা দেখব প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে কি হয়েছিল। আমরা জানি যে প্রথম যুদ্ধে ইংরেজদের শোচনীয়ভাবে পরাজয় ঘটে এবং তারা ভাগীরথী নদীতে গিয়ে আশ্রয় নেয়। নদীতে আশ্রয় নেওয়ার একটা কারণ হচ্ছে সামনে থেকে যদি নবাবের সেনারা আবার আক্রমণ করতে আসে যাতে তারা পশ্চাৎপদভাবে পিছনের দিকে পালিয়ে যেতে পারে। এটাই হচ্ছে নদীতে আশ্রয় নেওয়ার কারণ। তখন দেখা যায় যে ইংরেজদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গিয়েছিল যে তাদের খাদ্যের এবং ভরণ পোষণের অভাব দেখা দেয়। তাই ইংরেজ সৈনিকরা এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না। তখন দেখা যায় যে ইংরেজদের যে গভর্নর ড্রেক তার সাথে যে মার্টিন সহ তত কতিপয় যে সৈনিক ছিল তাদের বাকবিতণ্ডা শুরু হয়। তারা তাদের এই শোচনীয় অবস্থার প্রতিবাদ জানাতে থাকে, তাদের ভালো পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য ড্রেককে চাপ দিতে থাকে। এ পর্যায়ে আমরা দেখব যে গভর্নর ড্রেক অমিচাঁদকে 17,000 টাকা বিনিময়ে কলকাতায় প্রবেশের এবং বাণিজ্যের ব্যবস্থা করে দেয়। অমিচাঁদকে সে 17,000 টাকা দেয়, তার 12,000 টাকা সে মানিকচাঁদকে দেয় এবং 5,000 টাকা নিজে ঘোষ হিসেবে রেখে দেয়। এভাবেই মূলত ইংরেজরা আবার এদেশে বাণিজ্য করার অনুমতি লাভ করে। এরপর আমরা দেখব যে মাদ্রাজ থেকে লর্ড ক্লাইভ 5টি জাহাজ পাঠায় ইংরেজদের সাহায্য করতে। এটা দেখে ইংরেজদের সৈন্যদের মাঝে সাহসের সঞ্চার ঘটে। এভাবেই দ্বিতীয় দৃশ্যে শেষ হয়। আমরা তৃতীয় দৃশ্যে দেখি
মতিঝিল প্রাসাদ বলে একটা প্রাসাদ ছিল, যেটা হচ্ছে আসলে ঘসিটি বেগমের বাসভবন। সেখানে সে এবং সংশ্লিষ্ট সবাই মিলে ষড়যন্ত্রের মূলক একটি অনুষ্ঠান আলোচনা করে, অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত থাকে ঘসিটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, মীর জাফর সংশ্লিষ্ট সকলেই। সেখানে তাদের ষড়যন্ত্রের একটা উদ্দেশ্য ছিল কিভাবে সিরাজকে সরিয়ে দিয়ে শওকত জংকে রাজা বানানো যায়, এবং এই যে সিরাজকে সরিয়ে দিয়ে শওকত জংকে রাজা বানাবেন, এর জন্য যেই টাকার প্রয়োজন পড়বে সেই টাকা দিবেন জগৎ শেঠের বিনিময়ে তাদের সবাইকে শওকত জং রাজা হলে বিভিন্নভাবে লাভবান করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সিরাজ অচিরেই জানতে পারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তো কিছুক্ষণ পরেই সিরাজের কাছে সকলেই ধরা পড়ে যান। ঘসিটি বেগমকে বন্দি করে সিরাজ নিজের প্রাসাদে নিয়ে চলে যায়, যাতে এই প্রাসাদে থেকে ঘসিটি বেগম আবার নতুন করে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে। এভাবেই আসলে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের শেষ হয়ে যায়। এবার আমরা দেখব দ্বিতীয় দৃশ্য কি হয়েছিল। তৎকালীন ব্যবসা বাণিজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পণ্যের নাম ছিল লবণ। এই ইংরেজরা আমাদের দেশের সকল ব্যবসায়ীদের কাছ থেকে অত্যন্ত অল্প দামে আস্তে আস্তে সকল লবণ কিনে ফেলতো। যখন আমাদের দেশি ব্যবসায়ীদের কাছে লবণ আর অবশিষ্ট থাকতো না, তখন তারা সেই লবণের দাম বহুগুণ বাড়িয়ে আমাদেরকে শাসন নির্যাতন করত। কোনো লবণ ব্যবসায়ী যদি ইংরেজদের কাছে কম দামে এই লবণ বিক্রি করতে না চাইতো, তখনই তার উপর শারীরিক নির্যাতন তারা শুরু করত। এমনই একটি অন্যায় অত্যাচারের বর্ণনা বা অন্যায় অত্যাচারের শাস্তি দাবি করে এক দেশীয় লবণ ব্যবসায়ী আমাদের সিরাজউদ্দৌলার কাছে বিচার নিয়ে যায়। সে বলে যে, হুজুর, আমি যখন ইংরেজদের কাছে আমি আমার লবণ বিক্রি না করি, তখন তারা আমাকে অনেক বেশি শারীরিকভাবে কষ্ট দেয় এবং আমার স্ত্রীকেও তারা তুলে নিয়ে অত্যাচার করে। একথা শুনে আমাদের সিরাজ মর্মাহত হয়ে যায়। সে বলে যে, আসলে এই অপরাধ আমার, তুমি আমার প্রজা, আমি তোমার অত্যাচার নিষ্পেষণ বন্ধ করতে পারি নাই, তার দায় আমি। আমি আসলে ভুল করেছি যে ইংরেজদের এই দেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়েছি। এই জন্য এই সমগ্র দায় হচ্ছে আমার। তো এই ভুল শুধু আমি একা করিনি, যে মীর জাফর, এই যে রায় দুর্লভ, জগৎ শেঠ, আপনারা সবাই করেছেন। কেননা আপনাদের পরামর্শ মতোই আমি ইংরেজদের এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়েছিলাম। তখন মীর জাফর, রায় দুর্লভ, জগৎ শেঠ এরা সবাই অপমান বোধ করে। তারা সিরাজকে বলে যে, আপনি আমাদেরকে এই সম্মেলনে বা রাজদরবারে এইভাবে সামনাসামনি অপমান না করলেও পারতেন। সিরাজ বলেন, যা হোক, পুরনো ঘটনা আপনারা বাদ দিন, চলুন আজ থেকে আমরা শপথ করি, যে যার পবিত্র ধর্মগ্রন্থে হাত দিয়ে শপথ নেই যে আমরা ইংরেজদের অন্যায় অত্যাচার আর সহ্য করব না, তাদেরকে যে কোনো মূল্যে এদেশ থেকে বিতাড়িত করব, তাদের যুদ্ধে আমরা তাদেরকে পরাজিত করে এদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিব। তখন সবাই, মির্জাফর সহ সবাই যার যার পবিত্র গ্রন্থে হাত রেখে শপথ করলো যে আমরা সবাই আপনার সাথে আছি এবং ইংরেজদের এদেশ থেকে তাড়িয়ে দিতে আমরা আপনার প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলব। কিন্তু আসলে এই মীর জাফর, রায় দুর্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ এরা আসলে প্রত্যেকেই ভালো মনের মানুষ ছিল না। তারা ছিল অত্যন্ত লোভী। তাদের কোনো ধর্ম ছিল না। তাদের একটাই জিনিসের প্রতি আগ্রহ ছিল, সে হচ্ছে তারা ছলে বলে কৌশলে টাকা অর্জন করতে চায়। তাই ধর্মগ্রন্থে হাত দিয়ে শপথ করা তাদের কাছে আসলে কোনো মূল্য রাখে না, অর্থ থাকে না। আমরা দেখব যে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যে একটু আগে যারা ধর্মগ্রন্থে শপথ করে মীর জাফরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা দেখি যে সেই তারাই সবাই মিলে আবার সিরাজের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে এবং মীর জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, রাজবল্লভ প্রমুখরা মিলে ইংরেজ লর্ড ক্লাইভের সাথে একটি চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এই চুক্তিতে স্বাক্ষর করার পূর্বে মীর জাফরের মনের যেই
যে বিবেক সেটা একটু সামান্য পরিমাণে জেগে উঠেছিল। তখন সে বলেছিল, আমরা সবাই মিলে এই দেশটাকে বিক্রি করে দিচ্ছি না তো? এভাবেই তারা নিজের দেশকে সামান্য অর্থের জন্য বিদেশি ভেনিয়াদের কাছে বিক্রি করে দিতে চুক্তিতে স্বাক্ষর করে ফেলে। অথচ একটু আগেই তারা পবিত্র ধর্মগ্রন্থে হাত রেখে শপথ করেছিল যে তারা ইংরেজদের এই দেশ থেকে বিতাড়িত করবে। এই হচ্ছে তাদের চরিত্র, এই হচ্ছে তাদের ধর্ম। এবার আমরা দেখব তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে কি ঘটেছিল। বন্দী ঘসিটি বেগমের সাথে আমিনা বেগম ও লুৎফার সাথে কথা কাটাকাটি হয়। ঘসিটি বেগম লুৎফাকে বোঝায় যে নবাব তাকে অর্থের জন্যই বন্দী করেছে। এই ব্যাপার নিয়ে লুৎফা নবাবকে অনুযোগ করলে নবাব তাকে বোঝায় যে ঘসিটি বেগম তার জমানো টাকা দিয়ে আসলে সিরাজকে পদচ্যুত করার জন্যই ব্যবহার করছে। তাই তাকে এখানে আনা হচ্ছে। আসলে তার টাকা আত্মসাৎ করার জন্য সিরাজ ঘসিটি বেগমকে বন্দী করে আনেনি। এভাবেই ঘসিটি বেগম সিরাজ এবং লুৎফার মাঝে একটি দেয়াল তৈরি করতে চেষ্টা করে। সিরাজ আরো বলে যে ঘসিটি বেগম, মীর জাফর প্রমুখদের আশকরাতেই ইংরেজরা আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন লুৎফা বলে যে এই বিদেশি বেনিয়াদের এত স্পর্ধা কি করে সম্ভব? তখন সিরাজ বলে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। এই হচ্ছে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের ঘটনাবলী। এবার আমরা দেখব দ্বিতীয় দৃশ্যে কি ঘটেছিল। এখানে মূলত পলাশী যুদ্ধের আগের রাতের ঘটনা বর্ণনা করা হয়েছে। সিরাজ সঙ্গত কারণে নির্ঘুম রাত্রি যাপন করছেন। সিরাজের যেই অসংখ্য সৈন্য রয়েছে সেটা কিভাবে সাজানো যায় সেই পরিকল্পনাটা এখানে আছে। সিরাজের সৈন্য সংখ্যা ছিল আসলে ৫০,০০০-এরও বেশি এবং তার কামান সংখ্যা ছিল ৫০টি। অন্যদিকে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল ৩,০০০-এর কম এবং কামান সংখ্যা ছিল মাত্র ১০টি। এখানে মূলত এই সৈন্য এবং কামানকে সাজানোর একটা পরিকল্পনা করা হয়েছিল। ইংরেজরা তাদের সৈন্যবাহিনী সাজিয়েছিল লক্ষ্যবাগ নামক জায়গায়। এক্ষেত্রে আমাদের সিরাজ পলাশীর যুদ্ধে সামনে একটা ছাউনি নির্মাণ করে। সিরাজের ছাউনির ঠিক সামনেই থাকবে মীর মর্দান, মোহনলাল এবং সাফরি। এই তিনজনকে সিরাজ সবচেয়ে বেশি ভালোবাসে। তার জন্য তার ছাউনি ঠিক সামনেই তাদের রেখেছে। তাদের এই তিনজনের পরবর্তী রাখলেন বদ্রি আলী খাঁ, নৌবে সিং এদের এবং তারপরে রাখলেন মীর জাফর, রায়দুল্লাহ এবং ইয়ালুদ্দিনকে, যাদেরকে তিনি বিশ্বাস করতে পারছেন না। অথচ যুদ্ধ পরিচালনার জন্য এদের উপর আসলে ভরসা করতে বাধ্য হচ্ছেন। আমাদের সিরাজ মনে মনে জানতেন যে আসলে এই মীর জাফর, রায়দুল্লাহ, পিয়ার লুৎফে এরা আসলে আমার পক্ষ থেকে যুদ্ধ করবে না। এই ব্যাপারটা অনুধাবন করেই সিরাজ বলেছিলেন যে কত বড় শক্তি তবু কত তুচ্ছ। আমার এত এত সৈন্য বাহিনী আছে, এত বেশি কামান আছে, অথচ আমার আসলে কোনো শক্তিই নেই। কারণ এত বড় সৈন্য সংখ্যা আমি যাদের হাতে মীর জাফর, রায়দুল্লাহ, পিয়ালুদ্দিনের হাতে পরিচালনার দায়িত্ব দিয়েছি তারা তো আমার পক্ষ থেকে যুদ্ধ করবে না। তাই কত বড় তুচ্ছ এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। এরপর আমরা দেখব পরের দৃশ্য, তৃতীয় দৃশ্য মূলত যুদ্ধের বর্ণনা। আমরা প্রথম দেখি পলাশীর যুদ্ধে প্রথম নবাবের বাহিনী জয়লাভ করতে শুরু করে। এরপরে আমরা দেখব যে নৌবে সিং এর মৃত্যুবরণের সংবাদ আসে। তারপরে মারা যায় বদ্রি আলী খাঁ। একটু পরে আমরা দেখব যে বৃষ্টিতে নবাবের যে গোলাবারুদ ছিল তা ভিজে যায়। তখন খালি হাতেই মীর মর্দান, যে ছিল সিরাজের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বাসভাজন সৈনিক, সে ইংরেজদের তাড়া করে। খালি হাতেই সেই ইংরেজদের বাহিনীদের তাড়া করে। তাড়া করতে গিয়ে আসলে মীর মর্দান শহীদ হয়ে যায়। এই তার শহীদ হওয়ার ঘটনাকে সাফরে বর্ণনা করেন এভাবে, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেথ। অর্থাৎ তা সিরাজের যে সবচেয়ে বেশি সাহসী সৈন্যটি ছিল সে এভাবে শহীদ বরণ করলেন। আমরা দেখি যে যুদ্ধে মীর জাফরের যে বিশাল সৈন্যবাহিনী তারা কেউ যুদ্ধ না করে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। পরে আস্তে আস্তে সমগ্র যুদ্ধে সিরাজের পরাজয় সুনিশ্চিত হয়ে যায়। মোহনলাল
এ পর্যায়ে নবাবকে পরামর্শ দেয় যে আপনি মুর্শিদাবাদ গিয়ে আত্মরক্ষার জন্য সৈন্য সংগ্রহ শুরু করে দিন, আমি শহীদ হতে যুদ্ধে এগিয়ে যাচ্ছি। অতঃপর নবাবের গুপ্তচর, যার নাম ছিল আসলে রাইসুল জোহালা বা নারায়ণ সিং, সে ধরা পড়ে যায় এবং ইংরেজ ইংরেজরা বা ইংরেজ সৈন্য তাকে গুলি করে হত্যা করে। এভাবেই মূলত যুদ্ধের অংশটি শেষ হয়ে যায়। আমরা দেখব তৃতীয় অঙ্কের যে চতুর্থ দৃশ্যে, এখানে আসলে নবাব যুদ্ধক্ষেত্র থেকে মুর্শিদাবাদের দরবারে এসে নতুন করে সৈন্য সংগ্রহ করতে চেষ্টা করতে থাকেন এবং জনসাধারণকে একযোগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ বা সাহস যোগাতে থাকে। এবং সে ওখানে উপস্থিত সকলকেই বলে, তোমরা যত খুশি টাকা লাগলে আমার কাছ থেকে নাও, নিয়ে আমাদের সৈন্য সংগ্রহ করে দাও। দেখা যায় যে তার শ্বশুর, যার নাম ছিল ইরিস খাঁ, সে সহ সকলেই সিরাজের কাছ থেকে সৈন্য সংগ্রহের কথা বলে টাকা নিয়ে উধাও হয়ে যায়, কেউ তাকে কোনো সৈন্য এনে দেয় না। অতঃপর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সৈন্য সংগ্রহের জন্য পাটনার উদ্দেশ্যে রওনা করে সিরাজ। এই ছিল তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য। তারপর আমরা দেখব চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য। এখানে মীর জাফর আলী খাঁ নতুন নবাব হিসেবে সিংহাসন আরোহণ করার কথা থাকে। তার অযোগ্যতা এবং হতবলের নিদর্শন হিসেবে সে সিংহাসনে আরোহণ না করে লর্ড ক্লাইভের অপেক্ষায় সিংহাসনের হাতল ধরে অপেক্ষা করতে থাকে। এ থেকেই বোঝা যায় সে আসলে কতটা অযোগ্য। সিংহাসনে আরোহণ করতেও তাকে লর্ড ক্লাইভের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে নির্লজ্জের মতো। এটা দেখে ক্লাইভ তাকে মস্করা করে বলে, এটা কি নবাব নাকি ফকির? আসলে সে ফকির হওয়ারই যোগ্য, রাজা হওয়ার যোগ্যতা তার কখনো ছিল না। তারপর সিরাজউদ্দৌলার মীর কাসেমের সৈন্যদের কাছে ভগবান গোলায় ধরা পড়ার সংবাদ পায়। মির্জাফর এমন একটা সংবাদ পায় যে সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের কাছে ভগবান গোলায় ধরা পড়ে গিয়েছে এবং তাকে জাফরগঞ্জের কয়েদখানায় বন্দী করে রাখা হয়। এই পর্যায়ে মীর জাফর আলী খান বলে যে তাকে বন্দী করার কি দরকার, কিন্তু ইংরেজরা বলে যে না, এখন মীর জাফর আলী খান আপনি হচ্ছেন প্রধান রাজা, এখন আপনাকে এবং সিরাজউদ্দৌলা হচ্ছে বন্দী, তাকে কঠোর শাস্তি দিতে হবে। আপনি যদি কঠোর শাস্তি না দেন তাহলে কেউ আপনাকে ভয় পাবে না। মানুষের মনে ভয়ের সৃষ্টি করতে হলে আপনাকে অবশ্যই সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় বন্দী করে রাখতে হবে এবং তাকে দণ্ড দিতে হবে। কিন্তু মীর জাফর আলী খাঁর অত সাহস ছিল না যে সে সিরাজউদ্দৌলাকে মৃত্যুর আদেশ দেয়। সে ভয় পাচ্ছিল, সে আদেশ দিতে অস্বীকার করে। তখন লর্ড ক্লাইভ মিরনকে গিয়ে পরামর্শ দেয়, তুমি যদি সিরাজকে হত্যা না করো তাহলে কিন্তু তুমি সামনে রাজা হতে পারবে না। এমনকি সিরাজউদ্দৌলাকে হত্যা না করলে তার যে অপরূপ সুন্দরী স্ত্রী তাকেও তুমি পাবে না। তার জন্য তুমি যদি তোমার পথের কাঁটা বাঁচিয়ে রাখতে না চাও তাহলে সিরাজকে হত্যা করো। মিরন সেও সিরাজকে হত্যা করতে সাহস পেল না। সে বলল, ঠিক আছে, তাহলে আমি একজন ভাড়া করা খুনি এনে দিচ্ছি 10,000 টাকার বিনিময়ে। এবার আমরা দেখব চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য। এখানে দেখা যায় মিরন সিরাজকে গিয়ে তার মৃত্যুর মিথ্যা সংবাদ দেয়। অর্থাৎ মিরন গিয়ে বলে যে সিরাজউদ্দৌলা আপনাকে আমাদের নতুন রাজা মীর জাফর মৃত্যুদণ্ড দিয়েছে। সিরাজ সেই আদেশ সে কথা আসলে বিশ্বাস করে না, কারণ সে জানতো, সিরাজউদ্দৌলা জানতো মীর জাফরের পক্ষে আমাকে ফাঁসির আদেশ দেওয়া সম্ভব নয়। তখন সে বলে, সেই আদেশে মীর জাফরের স্বাক্ষর আছে কিনা আমি দেখতে চাই। মিরন তখন তাকে বলে, আসামির সেই অধিকার থাকে না। অতঃপর মোহাম্মদী বেগ নামক যেই ভাড়াটে খুনিকে মিরন ভাড়া করে এনেছিল, তার লাঠির আঘাতে এবং চাকুর আঘাতে নবাবের মৃত্যু ঘটে। অথচ এই মোহাম্মদী বেগকেই সিরাজউদ্দৌলার পিতা পিতৃস্নেহে সিরাজের সাথেই লালন পালন করেছিল, তার হাতেই মৃত্যুবরণ ঘটল তারই আদরের দুলালের। এভাবেই নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে তৎকালীন ভারতবর্ষ 200 বছরের জন্য ব্রিটিশদের গোলামির জিঞ্জির
গায়ে তুলে নেয় এবং আমরা সবাই উপনিবেশের শাসনের জাতকলে পিষ্ট হতে থাকি। আজকের মতো এখানেই শেষ করছি সংক্ষিপ্তভাবে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তখন তোমাদের উত্তর দেব। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।